এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো, ৬ থেকে ৭টি ক্লাস অলরেডি আমাদের আলোচনা করা কমপ্লিট হয়েছে ম্যাথে। এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ক্লাস, যেখানে ৫৩টা শিফট রয়েছে। আমি আশা করে চলছি কি এই ৬ থেকে ৭টা ক্লাস সবাই দেখে নিয়েছো, এবং রিজনিং এর একটি ক্লাস রয়েছে। যদি এই ক্লাসগুলো না দেখে থাকো তো প্লে লিস্ট তৈরি করা হয়েছে, সেখান থেকে পেয়ে যাওয়া, বা নিচে দেখো ডিসক্রিপশন রয়েছে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যেয়ে দেখতে পারবা। ক্লিয়ার? এবার এই ক্লাসগুলো করে লাভ কি? দেখো এসএসসি জিডির যে প্যাটার্নটা ফলো হয় ম্যাথের, কি কটা ইজি দেবে কটা ভারী দেবে সেটা বুঝতে পারবা ক্লিয়ারলি। আর যখন বুঝতে পারবা তখন তোমার মধ্যে একটা কনফিডেন্ট চলে আসবে কি না আমি ম্যাথ পারি। ঠিক না? তো দেখো আজকের যেটা ক্লাস রয়েছে ২২ তারিখের রয়েছে ফার্স্ট শিফট, ২২ তারিখের ফার্স্ট শিফট রয়েছে। চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে আমি একটু বলে নিচ্ছি যে দেখো, আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। বিভিন্ন রকমের পিডিএফ আমি প্রোভাইড করে থাকি, বিভিন্ন রকমের খবরের আপডেট আমি দিয়ে থাকি এখানে। আমার ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো, প্রতাপ মন্ডলী রয়েছে, আমার নাম দিয়ে রয়েছে। তো এটা ফার্স্ট শিফটের রয়েছে। ক্লিয়ার? চলো আমরা এখান থেকে স্টার্ট করছি। দেখো ১ নম্বর অঙ্কটা কি রকম অঙ্ক দিয়েছে। এখানে বলছে পি, কিউ এবং আর এর গড় ৪০। এখানে ৩টি বলছে, আমি লিখে দিচ্ছি জাস্ট। দেখো রিজনিং এ কি, রিজনিং বলছি ম্যাথের যে পেপারটা হয়, এখানে ২০টা দেওয়া হয়। তো ২০টার মধ্যে কিছুটা খুবই ইজি থাকে, দেখে দেখেই করে দিবা। কিছুটা একটু লেভেলের থাকে। এখানে ৩ জনের গড় বলছে ৪০। ৩টি পি, কিউ, আর এর। তো যদি আমি টোটাল সংখ্যাটা বের করতে চাই তো জাস্ট কি করতে হবে? গুণ করে দিতে হবে। টোটালটা আমাদের হচ্ছে ১২০। ক্লিয়ার? এবার যদি এখানে দেখছি পি ও কিউ এর গড় বলছে ৩৫। পি প্লাস কিউ এর গড় বলছে ৩৫। গড় বলছে, যদি মোট সংখ্যাটা বের করতে চাই ২ দিয়ে গুণ করে দিতে হবে। কারণ দুটি রয়েছে পি আর কিউ। তো এটা কত হয়ে যাবে? ৭০। আর একটা রয়েছে কিউ ও আর এর গড় বলছে এতটি, বলছে কিউ প্লাস আর এর। তো একে আমি যদি টোটালটা বের করি তো একেও ২ দিয়ে গুণ করতে হবে, কারণ দুটো সংখ্যার এখানে। তো এটা কত হয়ে যাবে? ৯০। এবার আমাদের কিউ এর যে মানটা রয়েছে সেটা চেয়ে নিচ্ছে। তো কিভাবে বের করব? দেখো পি, দেখো কিউ আর আর রয়েছে, আর কিউ আর আর যদি আমি এখানে এই মানটা বসিয়ে দিই, ৯০ বসাই, তো এই দুটোর কিউ আর আর এর মান কত? ৯০ রয়েছে এই দুটো। আর তো দেখো, আর এর টোটাল, এই তিনটার টোটাল কত? ১২০ রয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি কি যে পি রয়েছে সেটা ৩০ রয়েছে, কারণ তিনজন মিলেই আমরা দেখতে পাচ্ছি ১২০ রয়েছে। ক্লিয়ার? তো আমি পি একটা এক্সট্রা ভাবে মান পেয়ে গেলাম, কত? ৩০। যদি আমি এখানে পি বসাই, পি এর মান ৩০ বসাই, এই দুজন মিলে কত হচ্ছিল? ৭০। তো এর মান অবশ্যই কত রয়েছে? ৪০। আর এখানে কিউ এর মানটাই চাওয়া হয়েছিল, ঠিক না? তো এখানে কিউ এর মানটাই চাওয়া হয়েছিল যেহেতু, তো এখানে দেখো ৪০ রয়েছে, আমাদের ৪০ এসেছে। যদি তার পরেরটাও আরো বের করতে চাও তো দেখো, এই পি প্লাস কিউ প্লাস আর সমান আমাদের ১২০ ছিল, আর এই দুটো মিলে আমাদের ৭০ হয়ে গেছে। তো বাকি কতটি থাকলো সেটা দেখে নাও। তো ৩০, ৫০, ঠিক না? তার এর মান কত? ৫০। এইভাবে করে বের করতে পারবা এই যে। এটা দেখে দেখে করার মতো অঙ্ক ছিল। দেখো এটা দেখে নাও। ২ জন একসাথে ৪০ দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এক্স, ওয়াই এর একসাথে, মানে দুজন দুজন করে ৬০ দিনে করতে পারে। এবার দেখো ৩ জন রয়েছে এখানে, একসাথে ৩০ দিনে সম্পূর্ণ করে। একই সাথে একই কাজ সম্পূর্ণ করতে এই ২ জনের কত দিন লাগবে? তো দেখো এখানে সিম্পল টাইপের রয়েছে। খুব যে বলবা কি এটা খুবই ভারী রয়েছে, যারা একটু বেসিক থেকে অঙ্ক করেছে তাদের জন্য এগুলো কোনো কিছুই ম্যাটার করবে না। এখানে দেখো ৩ জনের কথা বলে দিয়েছে। ডব্লিউ, এক্স আর ওয়াই এর কথা বলছে। এটা কত? ৩০ দিনে কমপ্লিট। এদের যদি লসাগু নাও তো মুখে মুখে লসাগু বেরিয়ে যায়। কত হয়ে যাবে এদের লসাগু? ১২০ হয়ে যাবে। না হলে তোমরা কিন্তু বের করবা বসিয়ে। এটা টোটাল ক্যাপাসিটি বেরোয় এটা। আর এদেরকে দক্ষতা বের করে নিবে। মানে কাজ দেখো একদিনে কতটা করতে পারে এটা, এটাকে দক্ষতা বলা হয়। দক্ষতাটা বের করে নেবা। টোটাল এটা ওয়ার্ক কিন্তু ১২০ ইউনিট ওয়ার্ক এদের। তো দক্ষতা বের করার জন্য ৪০ দিয়ে ১২০ কে ভাগ করবা। যদি ভাগ করো দেখো ৩ বারে ভাগ যাবে। মানে ডব্লিউ আর এক্স একদিনে ৩ ইউনিট করে। ৬০ দিয়ে যদি ভাগ করো কত? ২ বারে।
মানে এক্স আর ওয়াই একদিনে 2 ইউনিট কাজ করে। আর ডব্লিউ এক্স আর ওয়াই 30 দিয়ে যদি ভাগ করো, তো 30 দিয়ে ভাগ করলে কত বারে? 4 বারে মিলে যাবে। তো দেখো এরা এক্স, ডব্লিউ এক্স আর ওয়াই এরা ৩ জন মিলে একদিনে 4 ইউনিট করে। এইগুলো বেরিয়েছে। এবার যা যা বলবে এখানে আমরা তাই করব। একসাথে একই কাজ সম্পূর্ণ করতে ডব্লিউ আর ওয়াই এর কতদিন সময় লাগবে? আমাদের এক ডাব্লুর কথা বলেছে আর এক ওয়াই এর কথা বলছে। তো এখান থেকে বের করতে পারবে। দেখো এই ৩ জনের যদি মান বলি তো ৪ রয়েছে। আর এখানে যদি আমি ডাব্লু আর এক্স এর কথা বলি, ডাব্লু আর এক্স এর ওর মান কত রয়েছে? ৩ রয়েছে। তো অবশ্যই এই যে ওয়াই রয়েছে এর মান কত? ১ রয়েছে। ক্লিয়ার? কারণ এই ৩ জন মিলেই ৪ হয়েছে। ক্লিয়ার তো? এখানে একটা আমরা মান পেয়ে গেলাম। কার? ওয়াই এর। এক্স এর যদি আমি মান বের করতে চাই, এই এক্স এর বলছি কেন? ডাব্লুর যদি আমি মান বের করতে চাই, তো আমি যেহেতু ওয়াই এর মান ১ পেলাম, তো এটারও মান একই হবে। যদি এটা ওয়াই রয়েছে, এটা যদি ওয়াই এর ১ মান হয়, এখানে দেখো এক্স আর ওয়াই মিলে ২ ইউনিট কাজ করে একদিনে। তো এখানে যদি এর কাজ ওয়াই এর যদি ১ ইউনিট থাকে আর ২ জন মিলে যদি ২ ইউনিট করে, তো এরও ওয়ার্ক কত? ১ ইউনিট। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে এক্সট্রা রয়েছে এর এই এক্সট্রার কাজ হচ্ছে ১ ইউনিট। আর এই ২ জন মিলে দেখে নাও ৩ ইউনিট কাজ করে একদিনে। তো অবশ্যই যে এটা যে ডব্লিউটা রয়েছে ২ ইউনিট কাজ করে। এখান থেকে আমরা ক্লিয়ার পেলাম 1 ডে এর কিন্তু এগুলো কন্ডিশন। ডব্লিউ আর ওয়াই 1 ডে এর কন্ডিশন কি হচ্ছে দেখে নাও। একজন করছে এই ডব্লিউ করছে একদিনে ২ ইউনিট আর ওয়াই করছে একদিনে ১ ইউনিট কাজ। ঠিক? তো এরা টোটাল ৩ ইউনিট কাজ করতে পারছে, তবে একদিনে। একদিনে যদি ৩ ইউনিট কাজ করতে পারে, তো এত ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে? জাস্ট কাটাকাটি করতে হবে। তো ৪ বারে কেটে যাচ্ছে মানে ৪০, মানে ৪০ দিন সময় লাগবে। দেখো আমি বুঝালাম সেজন্য সময় লাগলো, বাট তোমরা ইজিলি করতে পারবা। দেখো এখানে ৩ নম্বরটা কি বলছে? একটা সংখ্যা দেওয়া রয়েছে এটা আর এটা এবং এটা দেওয়া রয়েছে। এর গসাগু নির্ণয় করতে বলছে। ভাবো কত ইজি রয়েছে। সিম্পল ভাবে দেখেই করা যায় এগুলো। কারণ যখনই সংখ্যাগুলো দেখবা, তো দেখো এটা ৩ দ্বারা বিভাজ্য নয়। তো এখানে যখনই দেখবা তো এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিবা। কারণ এটা ৩ রয়েছে এই সংখ্যাটার মধ্যে, আর এটা ৩ দ্বারা বিভাজ্য নয়। বা বসিয়ে করতে পারো, এভাবে করে বসিয়ে ও করতে পারবা। বা একটু স্মার্টলি যদি করতে চাও, খুব তাড়াতাড়ি করতে চাও, তো এইভাবে তোমাকে লক্ষ্য করতে হবে। কারণ তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি লক্ষ্য করেই উত্তর করে দিবা। তো এটা কখনো হবে না। এবার দেখো একটা জিনিস, একে যদি এই করো তো ২ টা অংশতে ডিভাইড হবে। একটা ২ অংশ আর একটা, দুটো উৎপাদক এর থেকে পাওয়া যাবে। একটা ২ আর একটা ১১। ১১, ১১, ২২ হয়। তো দেখো একে ২ দিয়ে ভাগ করা যায় না। তো অবশ্যই এই ২ এই সংখ্যাটাও কখনো উত্তরই হতে পারে না। কারণ লসাগুর নিয়ম হলো সবটাতে পাওয়া যাবে। আর এখানে দেখো ২ দ্বারা এটা বিভাজ্যই নয়। এটাও ২ দ্বারা বিভাজ্য নয়। কখনো ২ হতেই পারে না এই সংখ্যাটাতে। তো এই দুটো সংখ্যাতে এই মতোই বাদ চলে গেল। আমরা কি দেখব? এই দুটো সংখ্যা দেখব। এখানে যেহেতু উত্তর দেওয়া রয়েছে, এই দুটো সংখ্যা দেখব। তখন আমরা কি করতাম? এই ১ম সংখ্যা বা ২য় সংখ্যাটা নিতাম আর দেখতাম কি বিভাজ্য রয়েছে কি রয়নি। তো তখন যদি আমি এই সংখ্যাটা দেখি, তো এটাও বিভাজ্য হয়ে যাবে, এটাও বিভাজ্য হয়ে যাবে, এটাও বিভাজ্য হবে। তখন আমাদের এ নম্বর রাইট হয়ে যাবে ১ নম্বরটা। তো একটু স্মার্টলি করলে, বা তোমার যদি মনে যাচ্ছে না আমি এইভাবে করব না, এইভাবে বসিয়ে করব। তো দেখো একটাই সংখ্যা দিয়ে যেহেতু যাচ্ছে, একটাই সংখ্যা দিয়ে যেহেতু যাচ্ছে, এভাবে বসিয়ে যখন করবা তখন প্রত্যেকটা চলে যাবে। ক্লিয়ার? ৪ নম্বরটা দেখো, যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য এত টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা, তাহলে ছাড়ের পরিমাণ কত? দেখো ৪,৫০০ টাকা মুদ্রিত মূল্য, আর বিক্রি যখন করছি তো ৩৯০০ টাকায় করছি। তো কতটি ছাড় রয়েছে? ৬০০ টাকার ছাড় রয়েছে। আর এটাই উত্তর। ভাবো কি দেখা মাত্রই উত্তর করে দিতে পারবা কিছু অঙ্ক। যদি দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের এত শতাংশ হয়, তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত? অনুপাত চেয়েছে। দেখো আমি এখানে বলে দিয়েছি, যা যা বলছে আমি লিখবো এখানে। পার্থক্য বলছে, দুটি সংখ্যার পার্থক্য। আমি একটা সংখ্যা এক্স ধরলাম, একটা ওয়াই ধরলাম, এদের পার্থক্যর কথা বলছে। এবার কি বলছে? দুটি সংখ্যার যোগফল বলছে। আমি সেই দুটো সংখ্যাকে কি করলাম? যোগ করলাম। ৩০ শতাংশ হয়। কত শতাংশ হয়?
30% বলেছে, তো আমি 30%। শতাংশ যদি লাগাই তো নিচে 100 লেগে যাবে শতাংশটা উঠাবার জন্য। একটা জিরো কাটা গেল। তো এখানে আমাদের হয়ে যাবে কি 10x হয়ে যাবে মাইনাস 10y হয়ে যাবে। আর এটার সাথে এটা যদি গুণ হয়ে যায় 3x প্লাস 3y। ক্লিয়ার তো? এবার দেখো এক্স গুলোকে একদিকে করে নাও। তো 3x কে যদি আমি এদিকে করি, তো এদিকে এসে এদিকে প্লাস রয়েছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এটা হয়ে যাবে। দেখো এটা মাইনাস রয়েছে, এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এদিকে 10 আর 3 কত হয়ে যাবে? 13। আশা করি ক্লিয়ার। দুই দিক থেকে কালটি খাবিয়ে নাও। তো 13 আর নিচে 7। এটা এর মান, এটা এর মান। তো আমরা কত পেলাম? 13:7। আর এদিকে যদি আমি এক্স আর ওয়াই এর ইস্টুতে দেখাতে চাই তো এইভাবে করে। ক্লিয়ার? আমাদের এখানে 1 নম্বরটা। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নেওয়া। দেখো 6 নম্বরটা। যদি একটি গাড়ি 50 কিমি পার বেগে এত কিমি দূরত্ব অতিক্রম করে তাহলে যাত্রীর সম্পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো কত ইজি। টাইমের জিজ্ঞেস করে। টাইম সমান আমরা কি জানি? ডিসটেন্স বাই স্পিড জানি। তো ডিসটেন্স আমাদের দিচ্ছে 150 আর স্পিড আমাদের কত দিচ্ছে? 50 দিচ্ছে। তো কাটাকাটি করুন। মানে কত? 3 ঘন্টা লাগছে। 7 নম্বর দেখে নাও কি বলতে চাইছে। একটি নির্দিষ্ট অর্থ রাশির ওপর 3 বছর প্রাপ্ত সরল সুদ এত টাকা। 10 বছরে একই সুদের হারে একই পরিমাণে অর্থরাশির ওপর প্রাপ্ত সরল সুদ কত? দেখো 3 বছরে যদি এটা হয় তো 1 বছরে আমরা ক্যালকুলেট করে নেব। 3 বছরে এটা। তো 3 দিয়ে আগে ভাগ করে দাও। 1 বছরে চলে আসবে। তো 3 পাঁচে কত? 15 বাঁচলো 2, 3 9 27, 1 3 4 12। এটা যদি 1 বছরের হয় তো 10 বছরের কত? 1 10 10 10 এ একটা 0 লাগিয়ে দাও। 10 বছর হয়ে যায়। তা 2 নম্বর। অনুরাগ 8 নম্বরটা দেখো, অনুরাগ কি করলো? 28,000 এর একটি রেফ্রিজারেটর বিক্রি করে 30% লোকসান করে। তিনি যদি 25% লাভ করতে চান তাহলে রেফ্রিজারেটর কত মূল্যে বিক্রি করতে হবে? দেখে নাও। দুটো কন্ডিশন হয়। একটা সিপি হয়, একটা এসপি হয়। একটা ক্রয় মূল্য হয়। ক্রয় মূল্য সবসময় দেখবা 100%ই থাকে। কখনো এর থেকে চেঞ্জিং করতে পারবে না। যখন ক্রয় মূল্য কখনো চেঞ্জিং হয় না। এবার এই যে সেলিং প্রাইস যে বিক্রয় মূল্যের কথা বলে এই চেঞ্জিং হতে থাকে। দেখো 30% লোকসান করে দিয়েছে। তো এটা কত হয়ে যাবে? 70। 70 এ তবে বিক্রি করেছে। আর 70 এ বিক্রি করার সময় এই টাকাতে বিক্রি করেছে। তো আমরা এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার। এই যে 70% রয়েছে, এই 70% এর মানই রয়েছে এটা। 1% এর আমরা মান কি ক্যালকুলেট করতে পারবো না? অবশ্যই ক্যালকুলেট করতে পারবো এখান থেকে। 1% এর মান ক্যালকুলেট যদি করি তো নিচে কত? 70। এবার আমাদের বলছে যদি তিনি এত পার্সেন্ট লাভ করে মানে 25% লাভ করে। যদি 25% লাভ দেখায় তো 100% ক্রয় মূল্য। তার উপর যদি 25% লাভ দেখায় তো 125 হয়। ঠিক না? তো 125% এর মান কত? এটাই জাস্ট কোথায়? এখানে এসে গুণ হয়ে যাবে। তো তোমাকে মুদ্রার জিনিস আমি জাস্ট বুঝানোর খাতিরে এত কিছু করলাম। তোমাকে এইটাতে ডাইরেক্টলি লিখতে হবে। কারণ অঙ্কটাতে কিছুই নেই। একটা জিরো কাটা গেল। 7 দিয়ে কাটলে 4 বারে। মানে এখানে 400 আর 125 কে গুণ করে দিলেই তোমার উত্তর ফিনিশ। তো 4 5 কত? 20। 4 কে 4 8, 8 2 এ 0, হাতের 2 এর, ঠিক না? আর 4 একে 4, 4 একে 5। আর এখানে দুটো জিরো, আরো দুটো জিরো লাগিয়ে দাও এখানে। তো আমাদের এটা উত্তর। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নেবা। দেখো 9 নম্বরটা আমাদের কি বলছে? একটি ক্লাসে 30 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর। গড় যদি প্রত্যেক শিক্ষার্থীর বয়স 5 বছর বৃদ্ধি হয় তাহলে গড় বয়স কত বৃদ্ধি পাবে? তো আচ্ছা 5 বছর বৃদ্ধি করার কথা বলছে প্রত্যেকটা ছাত্র। তো 5ই না বৃদ্ধি পাবে? তো 5 বৃদ্ধি পাবে। দেখো 30 জন ছাত্রের গড় বয়সের কথা বলছে 20। আর আমি প্রত্যেক এই যে 30টা রয়েছে 30টাকে আমি 5 বছর করে ইনক্রিজ করব। 30টাকে 5 বছর করে ইনক্রিজ করলে এখানে 5ই বৃদ্ধি পাবে। মানে 25 হয়ে যাবে। তো এবার ইনক্রিজটা চেয়েছে। কতটা ইনক্রিজ হলো? আগে 20 ছিল এখন 25 হয়ে গেল। তো 5 এরই ইনক্রিজ তো হবে না? চলো। হ্যাঁ 10 নম্বর দেখো একটি রম্বসের কর্ণদ্বয় বলছে 48 সেমি এবং 64 সেমি হলে ওই রম্বসের পরিসীমা কত? তো দেখো কর্ণদ্বয় বলেছে কিন্তু। যদি আমি রম্বসের বাহু বের করতে চাই তো বাহুর ফর্মুলা হয়ে যায় হাফ ইন্টু রুট d1 স্কোয়ার। এই যে কর্ণর যে থাকে, কর্ণ যেটা থাকে
তো D1 D2 ধরা হয়, D2 স্কোয়ার। তো এটা এবার জাস্ট এই ফর্মুলাতে যদি বসিয়ে নাও তোমার উত্তর ফিনিশ। কিভাবে দেখো, 48 যদি আমি বসাই প্রথমটাতে, কর্ণদ্বয় বলেছে, দুটো কর্ণদ্বয়। দেখো আমি যদি রম্বস এখানে দেখাই একটু, তো রম্বস এই টাইপের থাকে। এই যে এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, তো এটাকে D1 বলা হয়, এটাকে D2 বলা হয়। ক্লিয়ার? তো এখানে 48 স্কোয়ার প্লাস 64, 48 স্কোয়ারের কত হয়ে যাবে? তো দেখো আটি আটি কত, 64, 64 কত 4, 4 আটে 32, 32 আর 2 কত, মুখে মুখে বের করা যায়। আর তো 4 আটে 32, 32 64, 64 আর 6 কত 70, 70 কত 0, হাত থেকে 7, 4 4 কত 16, 16 আর 7 আমাদের হয়ে যায় 23। তো এটা আমাদের 48 এর বর্গ আর 64 বর্গ। দেখো 4 এর স্কোয়ার করে দাও, প্রথম 4 এর স্কোয়ার করলে কত 16, হাতের কত থাকলো 1 থাকলো, ঠিক না? এবার দেখো এই দুটোকে গুণ করো আর এই স্কোয়ারটাকে 2 ভেবে গুণ করো। 4 6 24, 24 এর ডবল কত, 2 ভেবে একে গুণ যদি করো তো 48, 48 একে 49। এবার দেখো 6 6 একবার এটা প্রথমটাকে এবার স্কোয়ার করে দাও, 6 6 কত 36, 36 আর 48 হয়েছিল, হাতের কত 4 ছিল, 36 আর 4 কত 40। তো এভাবে করে বের করা যায় মুখে মুখে, খুব বড় জিনিস না, ডাইরেক্টই বের করতে পারবা। তোমার যদি প্র্যাকটিস থাকে তো খুবই তাড়াতাড়ি বের করতে পারবা। ক্লিয়ার? তো এবার এই দুটোকে যদি যোগ করতে কত দেখতে পাচ্ছি, 6 আর 4 কত 0, হাতের 1 চলে আসলো 9, তো এটাও হয়ে যাবে 0, আর 3 একে 4 হয়ে যাবে, আর 2 আর 4 কত 6 হয়ে যাচ্ছে। ঠিক, এটা যদি রুট থেকে বের করি আমি একে, রুট থেকে বের করি তো কত বেরিয়ে যাবে, 80, 80 স্কোয়ার রয়েছে এটা, 80 80, ঠিক না? এবার 2 দিয়ে যদি কাটো তো কত 40। তো মানে একটা বাহুর মান আমি কত পেয়ে গেলাম, এগুলো কিন্তু বাহু, একটা বাহুর মান কত পেয়ে গেলাম আমি 40 পেয়ে গেলাম। এখানে কি বলছে, ওই রম্বসের পরিসীমা, পরিসীমার ফর্মুলা কি হয়ে যায় রম্বসের, পরিসীমার ফর্মুলা তোমার হয়ে যাবে বাহু 4। চারটা বাহু থাকে রম্বসের, একটা বাহু, দুটো বাহু, তিনটি বাহু, চারটা বাহু। সেহেতু চারটাকে যদি কাউন্ট করো তো 4 বাহু, বাহুর মান আমরা কত পেলাম 40। তো আমি জাস্ট বাহু এখানে 40 লিখবো, 4 4 কত হয়ে যাবে 16, তো 160। আশা করি ক্লিয়ার। দেখো 11 নম্বর, দুটি সংখ্যার গুণফল এটা, তাদের লসাগু এত হলে তাদের গসাগু নির্ণয় করুন। দেখো এখানে একটা, আমি দুটো সংখ্যা ধরে নিচ্ছি, দুটো সংখ্যার গুণফল ধরছি, একটা এক্স আর একটা ওয়াই, আর এদিকে এটারই সমান হয়, কার সমান হয়, এলসিএম আর আইসিএফ এর। আশা করি এই জিনিসটা জানো, এটা কোনো ফর্মুলা না কিন্তু, এটা বেসিক। দেখো দুটি সংখ্যার গুণফল আর এলসিএম আর আইসিএম এর গুণফল দুটো ইকুয়াল। তো এখানে দুটো সংখ্যা দেওয়া রয়েছে আমাদের, এটা এই দুটো সংখ্যার গুণফল, এই দুটো সংখ্যার গুণফল এটা বলা রয়েছে, তো আমি বসালাম এখানে। এখানে একটা সংখ্যা এলসিএমটাই দেওয়া রয়েছে, এটা আর আইসিএফ বের করতে বলেছে। তো এবার আমরা ইজিলি আইসিএফ বের করতে পারবো এখান থেকে। যদি এটা আর নিচে যায় তো কি হয়ে যাবে, এটা আর এটা কাটাকাটি হবে, তো 4 বারে কেটে যাবে, তো এটা আমাদের রাইট। তো 4 বারে কেটে গেল, তো আইসিএফ আমরা কত পেয়ে গেলাম, আইসিএফ মানে গসাগু 4 পেয়ে গেলাম। তো সবসময় মাথায় রাখবা কি, যদি এলসিএম দেওয়া থাকে আর দুটো সংখ্যার বলা হয়, তো এই দুটো কিন্তু ইকুয়াল হয়। ক্লিয়ার? দুটি সংখ্যার গুণফল আর এলসিএম আর আইসিএম এর গুণফল দুটো ইকুয়াল। এই কনসেপ্টটা যদি জানো তো অনেকগুলো অঙ্ক ইজিলি সলভ হয়ে যাবে। এবার দেখো এটা থেকে ভাগ করে দিলেই কিন্তু উত্তর হয়ে যেত, তোমাকে এত কিছু জানার দরকার নেই, এটা জাস্ট ভাগ করে দিলে তোমার উত্তর ফিনিশ। বাট আমি দেখালাম এই জন্য কি তোমাদের একটু লেভেল বাড়বে, ঠিক না? দেখো যদি এক্স ইস টু ওয়াই এটা মান থাকে, তাহলে দেখো কিচ্ছু নেই, জাস্ট মানগুলো পুট করো। আমি এক্স এর জায়গায় 11 বসিয়ে দিচ্ছি, এক্স এর কারণ এখানে এক্স এর মান 11 আর ওয়াই এর মান 5 রয়েছে। যদি বসাই তো 11 মাইনাস কত 5, ঠিক? এখানে আমরা যদি বসাই অনুপাত, এক্স এর মান 11 আর এদিকে প্লাস দেওয়া রয়েছে, তো ওয়াই এর মান আমাদের কত 5। এখান থেকে যদি বাদ করো তো কত, এটা 6 আর এদিকে যোগ করলে কত, এটা 16, কাটাকাটি করে দাও, 3 আর এদিকে 8 হয়ে গেছে। মানে খুব ইজি রয়েছে, 1 2টা অঙ্ক দিচ্ছে দেখবা। 1 কেজি গমের দাম এত শতাংশ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির পরিমাণ এত টাকা হলে প্রতি কেজি
গমের নতুন দাম কত? দেখো আমি ধরে নিলাম কি একটা 100% ছিল, তারপরে বৃদ্ধি পেয়ে গেছে গম, আর সেটা বৃদ্ধি পেয়ে 150% হয়ে গেছে। ক্লিয়ার ধারণা? এখান থেকে তো ক্লিয়ার কি প্রথমে 100% ছিল, সেটা বৃদ্ধি পেয়ে এটা হয়ে গেছে। এই যে বৃদ্ধিটা পেয়েছে, টাকায় কত বৃদ্ধি পাচ্ছে এটা। তো এখানে আমরা যদি বৃদ্ধিটাই দেখি, তো এখানে দেখতে পাচ্ছি 50% এর বৃদ্ধিটা দেখতে পাচ্ছি। আমি বলতে পারি না এই 50% এর মানই কিন্তু 25 টাকা, বলতে পারি কি পারি না? পারি। তো 1% এর মান আমি যদি বের করতে চাই, তো আমি ইজিলি বের করতে পারবো এভাবে করে। আমি যদি বলি, এখানে বলছে প্রতি কেজি গমের নতুন দাম, এখানে কেজিতেই দেওয়া রয়েছে, এখানে তো কোনো আলাদা কিছুতে দেওয়া নেই, কেজিতেই দেওয়া রয়েছে। তো যদি আমি যদি এখানে বলি কি 1% এর মান যদি এটা হয়, 150টা কি নতুন, ঠিক না? 150% এর মান কত? তো এভাবে ডাইরেক্টলি বের করতে পারবা। কত? 3 3 25 25 3 বারে কত? 75। এখানে এভাবে করতে পারবা। আর একটা নিয়ম ছিল এটা করার, বাট আমার দেখতে পাচ্ছি সামনে এইভাবেই হচ্ছে, কেন আমি দিমাগ লাগাতে যাব অন্য কিছুতে। দেখো এখানে দেখে নাও, এম ইস টু এন ইস টু পি রয়েছে, এই তিনটির মান রয়েছে এখানে দেওয়া রয়েছে, এবং পি ইস টু কিউ এর মান 1:2 রয়েছে। তাহলে পি ইস টু কিউ এর মান কত? দেখো এখানে যদি পি এর মান দেখো তো 1 রয়েছে, এখানে যদি পি এর মান দেখো তো 5 রয়েছে, দুটো ইকুয়াল নেই, আর এখানে তো কিউ নেই। তো এই এটাকে ইকুয়াল করে নিতে হবে। কিভাবে ইকুয়াল করে নিবা? দেখো সিম্পল ভাবে ইকুয়াল করা যায়। এখানে পি এর মান কত রয়েছে? 5 রয়েছে, আর এখানে পি এর মান কত রয়েছে? 1 রয়েছে। তো দুটোকে অল্টারনেট করে দাও, এককে এটা দিয়ে গুণ করে দাও আর পাঁচটাকে এটা দিয়ে গুণ করে দাও। এবার যখনই এটা করতে যাবা তখনই একটা প্রবলেম আসবে, এই যে এক রয়েছে এটা সবার সাথে কিন্তু গুণ হবে, আর এই যে পাঁচটা রয়েছে এদের এই এটারও সাথে কিন্তু 5 গুণ হবে। তো এবার নতুন একটা মান আসবে পি আর কিউ এর, এখানে 5:5 কে 5 কত? 10। এটা ক্লিয়ার? এবার দেখো এখানে এক দিয়ে গুণ করলা, সেই জন্য সেমই মান থাকবে, তাদের কোনো রকমের চেঞ্জিং হবে না। এম আর কিউ এর মানের মান চাইছে। তো এখানে যদি আমি দেখি পি এর মান, আমি পি আর কিউ, কিউ এর যদি মান দেখি তো কত? 10 পাচ্ছি। এখানে যেহেতু কিউ দেওয়া ছিল একটা, ঠিক না, আমি 10 পেয়ে যাচ্ছি এখান থেকে। আর একটা কে চাইছে? এম চাইছে। এখান থেকে দেখো এম এর মান কত রয়েছে? এম এর ফার্স্টটা রয়েছে, মানে 3 রয়েছে। ক্লিয়ার? এখানে এম এর মান কত? 3। এই দুটো হয়ে যাবে রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের 15 নম্বর কি বলছে, যদি একটি গাড়ি এততে ক্রয় করা হয়, এটা কি করেছে? ক্রয় করেছে, এবং এততে যদি বিক্রয় করা হয়, তো ক্ষতির শতকরা হার কত? দেখো আমি কিনলাম কততে? 6,000 টাকায়, বিক্রি করছি 5,500 টাকা, তো কতটি লোকসান? 500 টাকার লোকসান হচ্ছে। কার উপর হয়? 100% উপর হয়। কাটাকাটি করো। তো যদি আরো কাটাকাটি করি তো এটা কত? 25 চলে আসবে, আর এটা কত? 3 চলে আসবে। এটাকে ভাগ করে নিয়ে আসতে পারো উত্তরে, বা তোমার যখন প্র্যাকটিস থাকবে তো এটা মুখে মুখেই জানা থাকবে কি না এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। দেখো আমি তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো কতবারে চলে যাবে? 4 কত? 4 বলছি, 3 দিয়ে যদি আমি পড়ি তো কতবারে আমাদের 25-এর কাছাকাছি যাওয়া যাবে? 3 6 18, 3 7 21, 3 কত? 24। এক চলে আসলো, দশমিক নিয়ে আমরা কত পাবো? 0 পাবো। তো কতবারে চলে যাবে? 3 বারে চলে যাবে। 3 3 9, আবার এক বাঁচবে, আবার দশমিক তো নিয়েছে, আবার 0 পাবো। তো এভাবে করে চলতে থাকবে, কখনো থামবে না, ঠিক না? বা তুমি থামাতে চাইলে 8.3 পোনাপনিক দিতে পারো। বাট এখানে আমাদের 2 পর্যন্তই গেছে, তো আমরা এটা রাইট করতে পারবো। চলো 16 নম্বরটা দেখে নাও কি বলেছে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির ওপর 2 বছরে বার্ষিক 6% হারে সরল সুদ এত। একই পরিমাণ অর্থরাশির ওপর একই সময়ের জন্য একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত? দেখে দেখে নাও। এখানে এত টাকা রয়েছে, এটা কিন্তু সরল সুদের কথা বলছে। সরল সুদ যদি এটা থাকে, সরল সুদ 2 বছরের কথা বলছে, তো এটা 2 দিয়ে ডিভাইড করে দাও, দুটো অংশে ডিভাইড করে দাও। এভাবে করা যায়, অন্যভাবেও করা যায়। তো খুব ইজি যেহেতু, সেহেতু আমি করছি। এটা 2 দিয়ে ডিভাইড করলে কত? এত। তো 2 বছরে এইভাবে করে বের হবে, কারণ এটা সিম্পল ইন্টারেস্ট, ঠিক না? ফার্স্ট ইয়ারের এটা কন্ডিশন হয়ে হবে। আর
এক ইয়ারের এটা আর তারপরের ইয়ারের এটা, এই দুটো কন্ডিশন হয়ে হবে। আর এই দুটো কন্ডিশনের পর এই দুটোকে যোগ করে প্রথম সুদ এতটি পেয়েছে, তারপরে এটা পেয়ে এই দুটোকে যোগ করে এত টাকা সুদ হয়ে যায়। এবার কিন্তু চক্রবৃদ্ধির কথা বলছে যেহেতু, তো চক্রবৃদ্ধি কি সুদের সুদ পায়। এই যে প্রথম বছর এই টাকাটা হলো, এই টাকাটার সুদের সুদ যদি আমরা জুড়ে নিই, তো আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। কিভাবে জুড়বো? দেখো এই 6% রয়েছে, তো এর 6% আমরা সুদ জুড়তে পারবো কিভাবে? ছয়, দেখো যে কোনো সংখ্যার যদি পার্সেন্ট বের করি, 6% তো আমি বের করবো কত, 448-এর, তো তার সাথে আমি গুণ করে দিব 6 কে, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দিলেই হয়ে যায়, 6% বেড়ে যাবে। ক্লিয়ার? তো গুণ করে দাও, বা তোমার নিচে 100 লাগাতে পারো। দেখো একটা জিনিস এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটার সাথে যদি গুণ করো আর 2 ঘর পর দশমিক বসাও, মুদ্রা কথাটা হচ্ছে নিচে 100 লাগানো, কারণ 2 ঘর পর দশমিক আমি সেইভাবে করে বসাই। ক্লিয়ার? তো এটা হচ্ছে মেন কন্ডিশন। তো কাটাকাটি করে নাও, আরো কেটে নাও, এটা কত 3, এটা কত 5, আর তো যাবে না। চলো করে নাও, বা ডাইরেক্ট গুণ করে 2 ঘর পর দশমিক বসালে কোনো ক্ষতি ছিল না, বাট আমি এটাকে ইজি করার জন্য গুণটাকে, সেই জন্য 8 ষোলো 3 8 24, 24-এর কত 4, 3 4 12, 12 আর 2 আমাদের কত 14। এটা এবার 5 রয়েছে, 5 দিয়ে ভাগ করে দাও, 5 কে 5 10, আর 5 8 40, আর দশমিক নিয়ে আবার 5 8 40। তো এটা দেখো এখান থেকে আমি যে 6% এর মান পেলাম, এটা পেলাম, সরি সরি 1 সেকেন্ড, এখান থেকে যে আমি 6% এর মান পেলাম, সেটা কত টাকা পেলাম, 28.8 টাকা। এবার এই সবটাকে যদি আমি ক্যালকুলেট করে যোগ করে দিই, তো এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই বেরিয়ে যাবে। আর যদি এই দুটোকে শুধু যোগ করেছিলাম যখন, তখন এসআই বেরিয়ে গেছিল, মানে সরল সুদ বেরিয়ে গেছিল। বাট এই তিনটাকে যখনই যোগ করব তখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তো এই দুটোকে তো যোগ করাই ছিল, কত 960, আর শুধু 28.8কে আমরা যোগ করতে হবে। তো যোগ করে নাও, এখানেই ডাইরেক্ট যোগ করে নাও। যদি যোগ করি তো কত, 8 8 9.8। ক্লিয়ার? তো এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো 17 নম্বর দেখো, ওমর সচিনের থেকে 10% বেশি দক্ষ। দেখো দুইজনের কথা বলছে, অমর আর সচিনের কথা বলছে। 10%, আমি সচিনকে ধরে নিচ্ছি কি 100% কাজ করতে পারে, আর অমর তার থেকে 10% বেশি, মানে 110 করতে পারে। ক্লিয়ার? এটা কিন্তু এরা বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে এটা দক্ষতা রয়েছে, দক্ষ রয়েছে, দক্ষতা। ঠিক? এবার কি বলছে, যদি সচিন একা একটি কাজ কত 40 দিনে সম্পূর্ণ করতে পারে, তবে অমর একা ওই কাজটি কত দিনে করতে পারে। তো এখানে একটা জিনিস বুঝে নাও, এটা কিন্তু দক্ষতা রয়েছে। আমি যদি টাইমের কথা বলি, টাইমের কথা, তো অমর আর সচিনের ক্যালকুলেট করব, তো এটা কেটে নাও প্রথম। যখনই টাইমে নিয়ে আসবার দক্ষতা থেকে, তখন কি হয়ে যাবে, এটা চেঞ্জিং হয়ে যাবে, মানে উল্টোটা হয়ে যাবে, মানে 10 ওপরে চলে যাবে, নিচে 11 চলে আসবে। ক্লিয়ার বিষয়? এটা কিন্তু টাইম, কারণ আমরা দেখলাম এখানে টাইম রয়েছিল। তো এখানে দেখো একটা জিনিস, কি এই যে 11 ইউনিট সচিনের রয়েছে, আর এখানে সচিন কি এতদিনে করতে পারে, তা আমি বলতে পারি সচিনের মান তো এটা 11 ইউনিট, তো 11 ইউনিট সমানই কিন্তু 40 দিনে করেছিল। 1 ইউনিট সমান কত দিনে করেছিল, তো আমরা যদি কাটাকাটি করি এটা, তো 1 ইউনিট সমান আমরা পেয়ে যাচ্ছি 4 দিনে করেছিল। ক্লিয়ার? তো এবার একটা জিনিস এখান থেকে বুঝে নাও, 1 ইউনিট সমান যদি 4 দিনে করে থাকে, তো 10 ইউনিট সমান কত দিনে করে থাকবে, 1 ইউনিট 4, তো 10 ইউনিট কত 40 ডে। ফিনিশ? চলো দেখো এখানে কি বলছে, 18 নম্বর, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? 9, এখানে 9 বলেছে। 9 দ্বারা বিভাজ্য, তার নিয়ম কি 3 × 3। এবার সবটা সংখ্যাকে দেখো যোগ করে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তোই কিন্তু 9 দ্বারা বিভাজ্য। দেখো এখানে যদি আমি যোগ করি, 9 আর 7 কত হয়ে যায়, 9 7 কত 15, 15 আর 5 কত 20, 20 আর 7 কত 27, 9 × 18, 3 9 কত 27, এটা তো বিভাজ্য হয়ে যাবে। এটাকে দেখো 10, 10 আর 8 কত হয়ে যায়, 10 আর 8 18, 18 আর 9 কত 27, এটাও কত 27, এটাও কত 27, তো 9 দ্বারা এটাও বিভাজ্য হয়ে যাবে। এবার দেখো এটা নিচেরটা দেখে নাও, দেখো
1 আর 8 এ কত? 9 আর 4 আর এটা কত? 9। তো এটা তো 9 দ্বারা বিভাজ্যই রয়েছে। এটা বিভাজ্য 9 দেখে নাও। 3 আর 6 এ কত হয়? 9 হয়। এই দুটো তো চলে গেল বিভাজ্য। বাট এটাকে যোগ করে দেখো, যাচ্ছে না। বা কমপ্লিট যোগ করে দেখো। স্মার্টলি করার জন্য কি করা হয়? কি 3 আর 6 9 হয়ে গেল। তো একটাকে বাদ দিলাম। কাটাকাটি করার সময় আমি কথা বলছি। এখানে তো হয়ে গেল উত্তরটা, ঠিক না? তো 3 আর আমি এক যোগ করে দেখেছি। 3 আর 6 কত? 9, 9 আর 5 এ 9 আর 5 এ কত? 14, 14 আর 8 এ আমাদের কত হয়ে যায়? 22 হয়। 22 কি কাটা যায় 9 দিয়ে? যায় না। এবার এটাকে যদি আমি যোগ করে দেখাই 9, 9, 9 কত? 18। 18 কে দেখো 9 কে 9 18 কাটা যায়। ক্লিয়ার? স্মার্টলি করার জন্য এটা করা হয় কি দুটো সংখ্যা দেখলা কি 1 আর 8 তো 9 দিয়ে বাদ। 4 আর 5 9 দিয়ে বাদ। এইজন্য আমি এটা দেখালাম। অন্য জায়গায় তোমাদের কাজ করে মাইন্ডটা। একটি পণ্যের ওপর 50% ছাড় দেওয়ার পর 50% লাভ হয়েছে। কোনো ছাড় না দিলে শতকরা লাভের হার কত? দেখে নাও, এটাকে আমি ২ ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা সিপি হয়, একটা একটা বিক্রি মূল্য হয়, একটা বিক্রয় মূল্য হয়, একটা ক্রয় মূল্য হয়। আমি যদি বলি ক্রয় মূল্য সবসময় 100% থাকে। ঠিক? আর যখন বিক্রি করতে যাচ্ছি তখন আমরা কি করছি? 50% ছাড় করছি। ছাড়ের পরও কিন্তু আমাদের লাভ থেকে যাচ্ছে কত? 50%। মানে 150। ক্লিয়ার? এবার একটা জিনিস বলছে ওখানে কোনো ছাড় দিবে না। তো এখান থেকে এইটুকু পর্যন্ত আমি কোনো ছাড়ই দেব না। কোনো ছাড় দেব না। তো 50 এর মধ্যে যদি আমি কোনো ছাড় না দিই, তো কতর লাভ হবে? 100 র লাভ হয়ে যাবে। কার উপর? 50 এর উপর লাভ হচ্ছে। কার উপর লাভ হচ্ছে? 50 এর উপর লাভ হচ্ছে। তো 100 এর উপর লাভ কত? তো মানে কত? 200%। ক্লিয়ার? তো এখানে এটা। এবার যদি এইভাবে তোমার ঠিকঠাক মাইন্ডে আসছে না, তো দেখে নাও। 100% এ আমাদের কি সবসময় সিপি থাকে। ক্লিয়ার? তো 100% এর ওপর দেখো একটা জিনিস, এত শতাংশ ছাড় দেওয়া হয়। কিন্তু আমি এটাকে ছাড় দেব কি? দেব না। যদি আমি ছাড় না দিই, তো এটা উল্টে বসে যাবে। ১০০ উপরে বসবে, নিচে কত? ৫০ বসে যাবে। এবার আমি ৫০% লাভও নিব। ৫০% যদি লাভ নিই, দেখো এটা লাভ নিচ্ছি, সেইজন্য ১৫০ হয়ে গেল। কারণ ৫০% লাভ। ১৫০ বাই কত? ১০০। এবার কাটাকাটি করে নাও, তোমার উত্তর ফিনিশ। এটা দিয়ে যদি কাটো, তো এটা কত? ৩ বারে কেটে যাবে। ৩ আর ১০০ যদি গুণ হয় তো কত? ৩০০। এবার মনে ভাববা, এটা তো ২০০ এসছে, এটা তো ৩০০ এসছে। দেখো, প্রথমে ১০০% ছিল, সেখান থেকে ৩০০% এসছে। তো ১০০% যদি বাদ হয় তো এটা ২০০%। ক্লিয়ার? চলো। খুব ভালো টাইপের কিন্তু অঙ্ক। এই টাইপের একটা করে দেওয়া হচ্ছিল, প্রত্যেকটা শিফটে ছিল। এই মতো করে। দেখো, একই ভগ্নাংশে পরিণত করুন। তো এই যে এটা যে দাগটা রয়েছে, এটা দাগ তোলার জন্য বা এটা পোনাপনি বলতে পারবে তোলার জন্য আমরা কি, কি করতে পারি? দেখো, একটাতে রয়েছে কিন্তু। এবার এই যে যেটাতে পোনাপনি রয়েছে সেটার জন্য একটা ৯ হবে, যেটাতে নেই তার জন্য একটা 0 হবে। ক্লিয়ার ধারণা? এবার দেখো এটা পুরোটাকে বসিয়ে নাও, এটা পুরোটাকে বসিয়ে নাও। যেটাতে নেই, কোনো কিছু দাগ নেই, সেটা কিন্তু এখান থেকে বাদ হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এটা যদি বিয়োগ করে দাও কত? ৩৭। নিচে আমাদের কত? ৯০। এখানে কাটাকাটিও যাচ্ছে না, সেহেতু আমাদের ডাইরেক্টলি উত্তর হবে। আচ্ছা, ২০ টাই কমপ্লিট হয়ে গেছে এখানে। তো থ্যাংক ইউ। এখানেই আজকে ক্লাস শেষ করছি। আশা করব সবাই প্রত্যেকটা ক্লাস দেখে নিও। আর নোটস তৈরি, তোমার যেটা যেই অঙ্কগুলো মনে হচ্ছে কি না এই অঙ্ক আমার ভারী লেগেছে, সেটা নোটস তৈরি করতে থাকবা। আর যতটা ৫৩টা শিফট রয়েছে ৫৩টা শিফটের এই মতো করবা। দেখবা তোমার একটা ভালো প্রিপারেশনে চলে গেছে। আর আমি সেই জন্য একটু ভালো যে শর্ট নিয়ম রয়েছে সেগুলোতে আমি দেখানোর চেষ্টা করছি বেশি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।